ওয়ার্কশিটের আজকে আলোচনা করব 8 কলাম ওয়ার্কশিট। আগে দুটো টিউটোরিয়ালে আমরা 10 কলাম ওয়ার্কশিট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব জাস্ট 8 কলাম ওয়ার্কশিট। 8 কলাম বলতে যে ওয়ার্কশিটে 8টা কলাম থাকে সাধারণত সেটাকে আমরা 8 কলাম ওয়ার্কশিট বলে থাকি। তো ওয়ার্কশিটের অঙ্কগুলো সাধারণত সর্বপ্রথম একটা ট্রায়াল ব্যালেন্স বা রেও মিল দেওয়া থাকে এবং পরে কিছু অ্যাডজাস্টিং দেওয়া থাকে। দেখুন এখানে ঠিক তেমনই আছে, উপরে একটা রেও মিল, নিচে কিছু অ্যাডজাস্টিং দেওয়া আছে। রিকোয়ারমেন্টে বলছে অ্যান্ড 8 কলাম ওয়ার্কশিট। 8 কলাম ওয়ার্কশিট তৈরি করতে হবে। সর্বপ্রথম ওয়ার্কশিটের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের প্রয়োজন পড়ে একটা সুন্দর ছকের, ওয়ার্কশিটের একটা ছক। তো আমরা দেখুন সর্বপ্রথম একটা ছক করে নিলাম সলিউশন দিয়ে। কোম্পানির নাম 8 কলাম ওয়ার্কশিট ফর দ্য ইন্ডেট ডিসেম্বর 31, 2016। আচ্ছা, এবার ওয়ার্কশিটের সর্বপ্রথম যে টাইটেলটা থাকবে সেটা হচ্ছে অ্যাকাউন্টস টাইটেল, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টিং, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। ডেবিট ক্রেডিট করে নেব আমার প্রত্যেকটা। দেখুন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মোট হচ্ছে এখানে 8টা কলাম। এজন্যই এটাকে আমরা বলি 8 কলাম ওয়ার্কশিট। আচ্ছা, তো আমরা শুরু করি। ওয়ার্কশিটের ক্ষেত্রে সর্বপ্রথম দেখুন এখানে দেওয়া আছে ট্রায়াল ব্যালেন্স। তো প্রথম যে কাজটা করতে হবে, ট্রায়াল ব্যালেন্সে যে যে উপাদানগুলো দেওয়া আছে এখানে দেখুন, ট্রায়াল ব্যালেন্সে ঠিক যেভাবে অ্যাকাউন্টস টাইটেল এবং টাকার পরিমাণটা দেওয়া আছে ঠিক হুবহু আমরা এখানে ট্রায়াল ব্যালেন্সটা দেখে দেখে করব। খুব সহজ ব্যাপার। আমাদের অঙ্কে যেভাবে ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে পুরোটাই আমরা দেখে দেখেই করে নেব। তো চলুন শুরু করি আমরা। দেখুন অঙ্কে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই আমরা কিন্তু ট্রায়াল ব্যালেন্সটা করে নিলাম এবং টোটালটা করে নিলাম। আচ্ছা, এটা গেল আমাদের প্রথম কাজ, ট্রায়াল ব্যালেন্সের ঘরের কাজটা শেষ করলাম। এবার আমরা চলে যাব অ্যাডজাস্টিংয়ে। সমানা যাবে না। প্রথমেই দেখুন বলা আছে ইনভেন্টরি অন হ্যান্ড ইস টাকা 54,000। আমরা অ্যাডজাস্টিং অধ্যায়ে শিখে এসেছি এন্ডিং ইনভেন্টরি যদি থাকে তো তার জার্নাল হবে এন্ডিং ইনভেন্টরি ডেবিট আর পারচেস ক্রেডিট। তো আমরা প্রথমে দেখব যে এন্ডিং ইনভেন্টরি এখানে কিছু আছে কিনা। যেহেতু নেই আমরা সর্বশেষ এখানে লিখে নিব। দেখুন আমরা এখানে লিখে নিলাম এন্ডিং ইনভেন্টরি ডেবিট 54,000 টাকা, পাশাপাশি পারচেস হবে 54,000। দেখুন এখানে পারচেস কথাটা বলা আছে, আমরা এর ক্রেডিট পাশে লিখব 54,000। চলে যাব পরবর্তী এন্ট্রিতে। এখানে বলছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ইজ টু বি ইনক্রিজড বাই টাকা 1700, অর্থাৎ কুরিন সঞ্চিতি 1800 টাকা 1700 টাকা বাড়াতে হবে। সুতরাং জার্নাল হবে ব্যাড ডেপ্ট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্টস হবে ক্রেডিট। তো যেহেতু দেখুন এখানে ব্যাড ডেপ্টের কথা উল্লেখ নেই, আমরা এখানে লিখব। অঙ্কে কোথাও ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস বলে কিছু নেই, যদি থাকতো আমরা সেখানে লিখতাম, যেহেতু নেই আমরা নিচে লিখব। ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস লিখলাম 1700 টাকা, পাশাপাশি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এখানে ক্রেডিটে লিখব আমরা 1700 টাকা। ব্যাস, পরবর্তী যে আমাদের ট্রানজ্যাকশানটা আছে দেখি। দেখুন এখানে বলছে অ্যাক্রুড সেলিং এক্সপেন্সেস ইস টাকা 3000। তো সেলিং এক্সপেন্সেস অ্যাক্রুড আছে বা বকে আছে, সেক্ষেত্রে সেলিং এক্সপেন্সেস হবে ডেবিট আর সেলিং এক্সপেন্সেস পেয়েবলটা হবে ক্রেডিট। টাকার পরিমাণটা দেখে আসি। এখানে দেখুন সেলিং এক্সপেন্সেস আছে 3000, তো আমরা এখানে লিখব সেলিং এক্সপেন্সেস ডেবিট পাশে লিখব 3000, পাশাপাশি সেলিং এক্সপেন্সেস পেয়েবল ক্রেডিট পাশে আমরা লিখব 3000। আচ্ছা, পরবর্তী বলা আছে দেখুন দেয়ার আর সাপ্লাইজ অফ টাকা 700 অন হ্যান্ড। সাপ্লাইজ হাতে অবশিষ্ট আছে 700 টাকা, সুতরাং আমরা লিখতে পারি সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্সেস ক্রেডিট। যেহেতু এখানে সম্পদের টাকার জাবেদা করব, সাপ্লাইজ অবশিষ্ট আছে বা অন হ্যান্ড হাতে আছে, তাই সাপ্লাইজটা ডেবিট হবে। যদি খরচের টাকা জাবেদা করতাম খরচটা ডেবিট হতো, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট হতো যদি এখানে আমরা সাপ্লাইজ এক্সপেন্সেসটা বের করতে পারতাম। দেখুন এখানে সাপ্লাইজ এক্সপেন্সেস দেওয়া আছে, যে কারণে আমরা খরচের টাকাটা বের করতে পারছি না, তাই আমরা সরাসরি এখানে যে 700 টাকা দেওয়া আছে সেই 700 টাকা জার্নাল করব, অর্থাৎ সাপ্লাইজ হবে ডেবিট। দেখুন তো সাপ্লাইজ কোথাও আছে কি না, নেই, তাহলে আমরা নিচে লিখব সাপ্লাইজ ডেবিট সাইডে লিখব। সাপ্লাইজ এক্সপেন্সের সোজা ক্রেডিট পাশে লিখব। দেখুন এখানে ক্রেডিটে লিখব 700 টাকা। চলে যাব পরবর্তী, তাতে বিল্ডিং অন ডেপ্রিসিয়েশন 5%, ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। অঙ্কে দেখুন ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস বলে কিছু নেই,
তাহলে আমরা এখানে নিচে লিখে নিব ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 3000 টাকা লিখে নিলাম, কারণ এখানে 5% যদি আমরা করি বিল্ডিংয়ের যে টাকাটা আছে দেখুন এখানে বিল্ডিং 60,000, এর উপর 5% করলে এক বছরে 3000 টাকা অবচয় হয়ে যাবে। তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস 3000 লিখলাম এবং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ক্রেডিট পাশে লিখব আমরা 3000 টাকা। অ্যাক্রুড রেন্ট অ্যান্ড ট্যাক্সেস টাকা 800, তার মানে রেন্ট অ্যান্ড ট্যাক্সেসের টাকা বকে আছে, সুতরাং রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এক্সপেন্সেস 800 আর রেন্ট অ্যান্ড ট্যাক্সেস পেয়েবল হবে ক্রেডিট। দেখুন রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এক্সপেন্সেস আছে, সুতরাং ডেবিট পাশে আমরা লিখব 800 টাকা, আর পেয়েবল বলে কিছু লেখা নেই, আমরা এটা ক্রেডিট পাশে লিখব 800 টাকা। আমাদের অ্যাডজাস্টিং বা এই সমন্বয়ের কাজটা শেষ, আমরা এটাকে যোগ করে নিব। আচ্ছা, টোটাল, এই টোটালের ঘরে যদি আমরা দুই পাশটা যোগ করে ফেলি, উভয় পাশ অবশ্যই সমান হতে হবে। দেখুন 63,200, 63,200। এবার চলে যাব পরবর্তী ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট এর আগের আমরা যে ওয়ার্কশিটটা করেছিলাম 10 কলাম ওয়ার্কশিট, সেখানে কিন্তু এখানে আরও একটা ঘর ছিল যেটাকে আমরা বলতাম অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই সমন্বিত রেওমিল, অর্থাৎ রেওমিল এবং সমন্বয় এটা একত্র করে আমরা এই অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সটা করতাম। সেক্ষেত্রে যদি দুটো টাকা ডেবিট থাকতো তাহলে যোগ করতাম, মানে একই জাতীয় থাকলে যোগ করে এবং বিপরীত থাকলে বিয়োগ করে বসাতাম। যদি উভয় ডেবিট থাকতো বা উভয় ক্রেডিট থাকতো তাহলে যোগ করে করে আমরা ওই সমন্বয়ে মানে অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সের কাজটা করেছিলাম। কিন্তু যেহেতু নেই, আমরা এই কাজটা করে একবারেই ইনকাম স্টেটমেন্টে বসাবো। আমরা জানি সাধারণত ইনকাম স্টেটমেন্টে যাবতীয় আয় এবং ব্যয়গুলো বসাতে হয়। তো এখানে এই অঙ্কটিতে দেখুন যার শেষে এক্সপেন্স এবং যার শেষে রেভিনিউ ছিল সেই টাকাগুলো বসিয়েছিলাম, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে সরাসরি রেভিনিউ এখানে দেওয়া নেই, কিন্তু এক্সপেন্সেস তো দেওয়াই আছে, তাই আমরা এখানে সেই টাকাগুলো বসাবো। সেলিং বা সেলস বা পারচেসের সাথে সংশ্লিষ্ট সব টাকাগুলোই আমরা ইনকাম স্টেটমেন্টে দিব, পাশাপাশি যাবতীয় এক্সপেন্সেসগুলো এখানে দিব, ব্যাস। তো দেখি এখানে কি আছে, দেখুন সাপ্লাইজ এক্সপেন্সেস, সুতরাং এটা আসবে। এখানে দেখুন ডেবিটের টাকা আছে 2000, এখানে ক্রেডিটে আছে 700, তার মানে বিয়োগ করে আমরা ডেবিট পাশে বসাবো 1300 টাকা। প্রত্যেকটা ঠিক এভাবে করে আসি। দেখুন আমরা ইনকাম স্টেটমেন্টটা করলাম ঠিক এভাবে, যে এটা সেলিং এক্সপেন্সেস, যেহেতু এক্সপেন্সেস সুতরাং এখানে আসবে। তো এখানে ডেবিটে আছে 7000, এখানে 2000, এখানে ক্রেডিটে আছে 700, সুতরাং আমরা বিয়োগ করে 1300 টাকা বসাবো। সেলিং এক্সপেন্সেস দেখুন এখানে আছে 1300 টাকা ডেবিটে, এখানেও ডেবিটে আছে 3000, যোগ করে 4300 টাকা বসালাম। পরবর্তী দেখুন এখানে 7510 টাকা আছে, পাশাপাশি এখানে ডেবিটে আছে 800, যোগ করে আমরা 8110 টাকা। এভাবে এখানে যোগ বিয়োগ করার কিছু নেই, যার কারণে অ্যাডজাস্টিংয়ের কোনো টাকা নেই, সুতরাং 7300 টাকাই আসবে। সেলস রিটার্ন, যেহেতু এটা সেলসের সাথে সংশ্লিষ্ট, আসবে। পারচেস এবং পারচেসের সাথে সংশ্লিষ্ট সবগুলোই ইনকাম স্টেটমেন্টে আসবে। পারচেস আছে দেখুন এখানে 1,45,000 আর ক্রেডিটে আছে 54,000, সুতরাং এটা বিয়োগ করে আমরা 91,000 টাকা বসিয়েছি। প্রত্যেকটা ঠিক এভাবে। ল্যান্ড আসবে না। অফিস এক্সপেন্সেস, যেহেতু এটা এক্সপেন্সেস, আসবে 13,000। এখানে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আসবে না, শুধুমাত্র সেলস এবং পারচেসের সাথে সংশ্লিষ্ট টাকাগুলো আসবে এবং এক্সপেন্সেসগুলো আসবে। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, এটা যেহেতু একটা খরচ, এটা আসবে। বিল্ডিং 60,000 আসবে না, দেখুন অ্যাকাউন্টস পেয়েবল আসবে না। সেলস আসবে এবং সেলসের সাথে সংশ্লিষ্ট। ইন্টারেস্ট ইনকাম আসবে। পারচেস ডিসকাউন্ট, পারচেসের সাথে সংশ্লিষ্ট, এটা আসবে। ক্যাপিটাল স্টক আসবে না। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, এটা আসে নাই, এগুলো আসে নাই। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এটা আসবে। ইন্ডিং ইনভেন্টরি, এটা আসবে না। এবং ব্যাড ডেপ্ট এক্সপেন্সেস, যেহেতু এটা এক্সপেন্সেস, এটা আসবে। সেলিং এক্সপেন্সেস পেয়েবল, যেহেতু এটা দায় পেয়েবল, সুতরাং এটা আসবে না। সাপ্লাইজ, এটা অ্যাসেট, আসবে না। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, তো যেহেতু এটা একটা খরচ, অবশ্যই এখানে আসবে। আর রেন্ট অ্যান্ড ট্যাক্সেস পেয়েবল, যেহেতু এটা পেয়েবল অর্থাৎ দায়, এটা আসবে না। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি, তো দেখুন এখানে যোগ করলে 2,05,560 টাকা এসেছে এবং এই
ডেবিট পাশে এই টাকাটা কম আছে, যেহেতু দুই পাশ সমান হবে। তো এই আচ্ছা, এবার যদি আমরা ব্যালেন্স শিটের দিকে তাকাই, ব্যালেন্স শিটে সেই টাকাগুলো আসবে যেটা ইনকাম স্টেটমেন্টে এসে গেছে, সেই টাকাগুলো বাদ দিয়ে বাকি সব টাকা দেখুন ব্যালেন্স শিটে এসে গেছে। এবার যোগ করলে ব্যালেন্স শিট উভয় পার্টটা সমান হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পার্ট সমান হয়ে যাবে। যেহেতু এই নেট ইনকামটা ডেবিট সাইডে আছে, এটা ব্যালেন্স শিটে আমরা ক্রেডিট পাশে দিয়ে দেবো। যদি এটা ক্রেডিট সাইডে থাকতো তখন সেটাকে আমরা লিখতাম নেট লস, এটা ডেবিট সাইডে দিতাম। ওকে, এই হচ্ছে আমাদের 8 কলাম ওয়ার্কশিট।